নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। চলছে আমাদের সিমলা কুলু মানালি সিরিজ, আর এই সিরিজের আজকে তৃতীয় পর্ব। আজকের পর্বে আমরা সিমলা শহরকে বাই বাই জানিয়ে আমরা পাড়ি দেব কাসলের উদ্দেশ্যে। তবে জীবনে প্রথমবার সিমলা ঘোরার অভিজ্ঞতা বেশ ভালোই ছিল আমাদের, কিন্তু জীবনের সব থেকে স্মরণীয় অভিজ্ঞতা হলো এই কাসল জার্নিতে, কারণ এখানে আমরা পাহাড়কে খুব কাছের থেকে অনুভব করেছিলাম। তাহলে চলো দেরি কিসের, শুরু করা যাক আজকের পর্ব। আর হ্যাঁ, একটু ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইবটা করে দিও। গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে সিমলাতে ডে 3, সিমলা পার্টের আজকে 3 নম্বর দিন। তো এই তৃতীয় দিনেতে আজকে আমরা সিমলা শহরকে ছেড়ে চলে যাব, একদম সিমলা সিটিকে বাই বাই। আজকে আমরা রওনা দেব হচ্ছে কাসলের উদ্দেশ্যে। কাসল কিন্তু সিমলা বা হিমাচল প্রদেশের একটা অফবিট ডেস্টিনেশন। একটা সময় অফবিট বলতো, বাট এখন অনেক পপুলারিটি হয়ে গেছে। তো কাসল কিন্তু অবশ্যই মাস্ট তোমরা ভিজিট করো, বা হোমস্টেতে থাকতে চাইলে থাকতে পারো, স্টে করলে আরও বেটার হয়। তো আমাদের কিন্তু কাসলে স্টে আছে। তো চলো আজকে আমরা যাব কাসল। অলরাইট, তো আজকে আমরা সিমলা হোটেল থেকে চেক আউট করে দিয়েছি, করে এখন আমরা বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে একবারে কাসলের উদ্দেশ্যে। আর এই যে আমাদের ড্রাইভার দাদা চলে এসছে, আর আমরাও সবাই মোটামুটি উঠে পড়েছি। তো চলো এখন জার্নি হবে কাসলে। শুরু করলাম আরও একটা নতুন দিন। সবার মনেই বেশ উত্তেজনা, কারণ নতুন একটা জায়গা। হ্যাঁ, যেহেতু প্রথমবার তাই আমাদের কাছে জায়গাটা নতুনই। তবে সিমলা থেকে কাসল পৌঁছাতে গেলে পাড়ি দিতে হয় 217 কিলোমিটার। তাতে সময় লাগে মোটামুটি ওই 6 থেকে 7 ঘন্টা। সূর্যিমামা উদয় হয়েছে কয়েক ঘন্টা পার হয়ে গিয়েছে, তবে এখনও পাহাড়ে আনাচে কানাচে মৃদু মৃদু রোদ, সাথে রয়েছে ঠান্ডা ঠান্ডা হাওয়া। সব কিছু মিলিয়ে যেন এক আলাদাই অনুভূতি। আজকের পর্বে বেশিরভাগটাই থাকবে জার্নি, কারণ এই সিমলা থেকে কাসল পৌঁছানোর আসল হলো এই জার্নিটাই, যেখানে রয়েছে অপরূপ সুন্দর সুন্দর পাহাড়ের সব ল্যান্ডস্কেপ। গাড়িতে আমাদের ড্রাইভার দাদা বলছিল সুন্দরনগর লেক পার হওয়ার পর নাকি শুরু হয় হিমাচলের আসল সৌন্দর্য। সত্যি কি অপূর্ব না? এই ভাষায় প্রকাশ করা যাবে না এমন এক সৌন্দর্য। মনে হচ্ছে যেন কেউ রং তুলি দিয়ে এঁকে দিয়েছে। তো ফাইনালি তো অনেকক্ষণ জার্নি করার পর একটা দারুণ পয়েন্টে এসে দাঁড়িয়েছি। এখানটা দেখার পর আমার তো মন মুগ্ধ হয়েছে, তোমাদেরও মন মুগ্ধ হয়ে যাবে। এর মাঝে আমরা লাঞ্চ করেছি, লাঞ্চ ছেড়েছিলাম কিছুক্ষণ আগে, আর 4-5 ঘন্টা জার্নি করেছি। এখনও মোটামুটি 2-3 ঘন্টা লাগবে আমাদের। এখন আমরা দাঁড়িয়েছি হচ্ছে গোবিন্দ সাগর লেক। হ্যাঁ, এইটা একটা দারুণ পয়েন্ট, তোমরা অবশ্যই আসলে এটাও ভিজিট করো। সুন্দরনগর লেক আছে, ওটা ছাড়াও কিন্তু এটা তোমরা দেখতে পারো। আমি জাস্ট দেখাচ্ছি জায়গাটা কেমন দেখো। তো এই হচ্ছে গোবিন্দ সাগর লেক, জাস্ট ভিউটা দেখো, দারুণ একটা হিমাচলের ভিউ রয়েছে। একটা পুল রয়েছে, এখানে গাড়ি যাতায়াত করছে, এবং উপর দিয়ে পাহাড়গুলো রয়েছে, অপরূপ সুন্দর লাগছে। এবং এইখানে রয়েছে একটা ভ্যালি, যে ভ্যালিটা দেখতে তো অপূর্ব। আমি দেখাবো সামনে গিয়ে ভ্যালিটা, এবং এদিক দিয়ে কিন্তু গাড়ি যাতায়াত করছে কন্টিনিউ। চলো আমি দেখাচ্ছি ভ্যালিটা। তো এই হচ্ছে গোবিন্দ সাগর লেক, এবং এই যে ভ্যালিটা অপরূপ সুন্দর একটা ভ্যালি, এবং পাহাড়গুলো দেখো দিক দিয়ে দেখা যাচ্ছে, দারুণ লাগছে। এবং মেঘের ছায়াগুলো পাহাড়ের ওপর পড়েছে, আরও সুন্দর লাগছে। আর সামনে একটা লেক রয়েছে, যেখান থেকে এখন জল অনেকটাই কম দেখা যাচ্ছে, এবং এখান থেকে কিন্তু অনেক সময় প্যারাগ্লাইডিংও হয়। তা এখন দেখতে পাচ্ছি না কোনো প্যারাগ্লাইডিং, বাট যাই হোক, এর ফটো তোলার জন্য কিন্তু দারুণ জায়গা, এবং তোমরা এসে দেখো, খুব ভালো লাগবে।
আবারও চড়ে বসলাম গাড়ির মধ্যে। প্রত্যেকটা জায়গা যেন ছবির মতো, দু চোখের পাতা একই করা যাচ্ছে না। সময় যে কিভাবে কেটে যাচ্ছে তা আমরা বুঝতেই পারছি না। চলে এলো প্রথম টানেল। এরকম টানেল সিমলা থেকে কাসল পৌঁছাতে প্রায় 12-13টা রয়েছে। আর পুরো হিমাচল প্রদেশে এরকম টানেল যে কটা রয়েছে তা হয়তো গুণে শেষ করা যাবে না। বেশ খানিকটা রাস্তা চলার পর আমরা পেয়েছিলাম বৃষ্টি। আর বৃষ্টিটা শেষ হতেই যেটা চোখে পড়ল সেটা যেন আরও সৌন্দর্যতাকে দুগুণ বাড়িয়ে দিয়েছিল। সেটা হলো পাহাড়ের কোলের রেনবো, তাও আবার একটা নয়, দুটো, যেটা দেখতে এতটাই সুন্দর লাগছিল যে ভাষায় প্রকাশ করা যাবে না। মনে হচ্ছিল পাহাড়ের ওপর থেকে কেউ যেন রং ছিটিয়ে দিয়েছে। দেখতে এতটাই ভালো লাগছিল যে পাহাড় এবং রামধনু দুটোর সংমিশ্রণে একটা আলাদাই সৌন্দর্য তৈরি হয়েছে। এখন আমরা যাচ্ছি কাসলের দিকে। তবে এখন ওয়েদার খুব খারাপ, বৃষ্টি চলছে। তবে যেটা সুন্দর লাগলো আর খুব ভালো লাগলো দেখার মতো সেটা হচ্ছে এখানে লেকের মধ্যে রেনবো। আমি দেখাচ্ছি তোমার। তো এইখানে আমাদের গাড়ি দাঁড় করানো হয়েছে আর এইখানে একটা লেক রয়েছে। আর জাস্ট এই মুহূর্তে রেনবোটা হয়েছে, দেখো একদম লেকের মধ্যে দিয়ে রেনবোটা হয়েছে। জাস্ট অপরূপ সুন্দর লাগছে। মানে রেনবো দেখেছি খুব কম আমাদের কলকাতা থেকে, বাট এত সুন্দর এবং ডিপ এরকম পরিষ্কার রেনবো হয়তো আমরা এর আগে কখনো দেখিনি। দারুণ দারুণ অপরূপ সুন্দর, খুব সুন্দর একটা রেনবো। একটা এবং দুটো রেনবো কিন্তু এখানে রয়েছে। আমাদের যাত্রাপথ যেন শেষই হচ্ছে না, মাইলের পর মাইল চলতেই রয়েছি আমরা। তবে এতে একটা জিনিস আমাদের খুব ভালো লাগলো, এখানকার রাস্তাঘাট খুবই পরিষ্কার এবং খুবই স্মুথ। তবে যাই হোক, হিমাচলে এটা আমাদের প্রথমবার ট্রিপ। এই ট্রিপে এসে আমরা প্রত্যেকেই খুব আনন্দিত। এরই মাঝখানে আমরা সবাই মিলে একটু আনন্দ ফুর্তি নাচ গান সেরে নিলাম গাড়ির মধ্যেই। দুপুর গড়িয়ে বিকেল হয়ে এলো, এখনো অনেকটা রাস্তা বাকি। এদিকে ড্রাইভারদা বললেন রাস্তা নাকি আস্তে আস্তে ছোট হয়ে যাবে আর শুরু হবে পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা। এদিকে খেয়াল করতেই দেখলাম আমাদের সঙ্গ নিয়ে ফেলেছে ততক্ষণে বিয়াস নদী। ড্রাইভারদার কথা মতো শুরু হলো সরু রাস্তা এবং পাহাড়ের সব আঁকা বাঁকা পথ, এবং রাস্তার গা বেয়ে রয়েছে বিশালাকার সব পাহাড়। চলতে চলতে বিয়াস নদীর একটা অসাধারণ আমরা ভিউ দেখলাম, এবং যেটা দেখে বেশ ভালো লাগছিল। এবং এর ঠিক কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে গেলাম কাসলে। ওকে, তো ফাইনালি অনেকক্ষণ জার্নি করার পর আমরা এসে পৌঁছালাম কাসলে। আর কাসলের ঠান্ডা এখন
মানে ঠান্ডা আছে, প্রচণ্ড কেঁপে যাচ্ছি। আর আমাদের আস্তে আস্তে কিন্তু একদম রাত হয়ে গেছে, এখন প্রায় 8টা বাজে, যেহেতু আমরা ওদিকে দেরি করে বেরিয়েছিলাম। আর এখন আমরা রাত্রের খাবার নিচ্ছি বাইরে থেকে। তোমাদের বলে দিই, কাসলে খাবার কিন্তু একটু এক্সপেন্সিভ আছে, তবে তোমরা চেষ্টা করবে, এদিক ওদিক থেকে প্রচুর হোটেল বা পাওয়া যায়, বা যারা হোটেল থেকেই খেতে চাইছো তাদের ব্যাপার আলাদা। বাট এখানে কিন্তু মার্কেট রয়েছে, মার্কেটে বিভিন্ন খাবার দাবার রয়েছে। বাট সেরকমই আমরা এখান থেকে একটা রাতের ডিনারটা নিয়ে নিচ্ছি। নাম হচ্ছে রাজ ফাস্টফুড সেন্টার। এখানে চাইনিজ থালি সমস্ত কিছুই তোমরা পাবে। মাটনের প্রাইস হচ্ছে এখানে 200 রুপিস। তো মাটনের প্রাইস থালি নিলে তোমরা 200 রুপিস থালি পাবে এখানে। আর চিকেন তোমরা যদি এমনি নাও তাহলে চিকেনের প্রাইস কিন্তু ওখানে রয়েছে কিলো হিসাবে 500 টাকা কিলো, পুরো তৈরি করে দেবে তোমাকে। আর এই হচ্ছে ভেতরে, এবং সিটিং বসার জায়গাও কিন্তু রয়েছে। আর এই জায়গাটার নাম হচ্ছে জারি। তো জারিতেই এই মার্কেটটা রয়েছে। প্লাস এখানে চিকেন লেগ পিসও পাবে 50 টাকাতে। আমরা নিচ্ছি হচ্ছে রুটি আর চিকেন কষা। এখান থেকে আমরা রাতের খাবার নিয়ে বেরিয়ে পড়লাম হোমস্টের উদ্দেশ্যে। হ্যাঁ, আমরা কাসল থেকে একটু আগে জারিতে নতুন একটা হোমস্টেতে ছিলাম। তবে রাতের অন্ধকারে কাসল পৌঁছালেও পরদিন সকালে উঠে যেটা দেখলাম সেটার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। গুড মর্নিং ফ্রম কাসল। তো এই মুহূর্তে রয়েছি আমরা কাসলে। কালকে রাত্রিবেলা অনেকটা দেরি হয়ে গেছিলো আমাদের কাসলের হোটেলে ঢুকতে, তাই কালকে রাত্রিবেলা কিছু তোমাদেরকে দেখাইনি, কারণ প্রচুর লেট হয়ে গেছিলো। আর এবং পাহাড় তো একদম অন্ধকার ছিল, তাই তেমন কিছু ভিউ তোমাদের দেখাতে পারিনি। বাট এখন সকালবেলা তোমাদের আমাদের হোটেল থেকে বা আমাদের হোমস্টে থেকে তোমাদের কাসলের ভিউটা দেখাচ্ছি। আমরা আছি অ্যাকচুয়ালি প্রপার কাসলে নয়, কাসল থেকে একটু পিছিয়ে জারি বলে একটা গ্রাম। এই গ্রামটার নাম হচ্ছে জারি। তো এখানে একটা হোমস্টেতে আমরা রয়েছি। তো হোমস্টেটা ডিটেলস তো দেবই অবশ্য দেবো, বাট তার আগে হোমস্টের আশেপাশে যে ভিউটা সেটা তোমরা দেখে নাও। এই হচ্ছে আমাদের হোমস্টে। আর আমাদের হোমস্টের নাম হচ্ছে তাতমাভাসী লিভিং। হ্যাঁ, এটা একটা হোমস্টে রয়েছে, এটা কোনো হোটেল নয়। আর এই হোমস্টেটা পুরোপুরি রয়েছে কিন্তু একদম পাহাড়ের মধ্যে, মানে ওপরে বলতে পারো। আর পাহাড় এই হোমস্টে ভেতর থেকে দারুণ হিল ভিউ রয়েছে। আর চারিদিকে দেখতে পাচ্ছ পুরো পাহাড় রয়েছে। এবং এই যে পাহাড়গুলো দেখছো, এখানে ওপরে দেখো বরফ দেখা যাচ্ছে, এদিকে বরফ দেখা যাচ্ছে, এবং মেঘগুলো দেখা যাচ্ছে। আমি ভালো ভিউ উপরে ছাদের থেকে দেখাচ্ছি। আর এখানে দেখো সুন্দর একটা বনফায়ার করার জায়গা আছে, বসার জায়গা আছে, এবং এই পিছনে রয়েছে প্রচুর আপেল বাগান, মানে আপেলের চাষ। তবে এটা আপেলের সিজন নয়, আমি দেখাতে পারছি না। তবে তার আগে রুমটা তোমাদেরকে দেখাই, কীরকম আমাদের রুম রয়েছে। তোমরাও চাইলে তোমরা এটা বুকিং করে কিন্তু আসতে পারো। এন্ট্রি দেখো, এখানে লেখা রয়েছে তাতমাভাসী লিভিং। চলো। আর এই হোমস্টেতে শুধুমাত্র 4খানাই কিন্তু রুম আছে, এর বেশি রুম নেই। তাই আমরা যেহেতু 12 জন, তাই আমাদের 4টে রুম লেগে গেছে। এখানে শুরুতে একটা রুম আছে, এইদিকে একটা রুম আছে, এইদিকে একটা রুম, আর এটা হচ্ছে আমাদের রুম। আমাদের রুম থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি। তো এই হচ্ছে আমাদের রুম। এখানে একটা বেড রয়েছে, যার চারিদিকে এরকম হিল ভিউ রয়েছে। এখান থেকে তোমরা পিছনে আপেল বাগান দেখতে পারবে, এবং এখান থেকে পুরো কিন্তু তোমরা পাহাড়ের ভিউ দেখতে পাবে। সাথে ম্যাট রয়েছে এখানে দেওয়া, 3 জন আরামসে তোমরা শুতে পারবে, কারণ আমরা 3 জন রয়েছি এখানে অলরেডি। আর এখানে ছোট একটা কাভার টাইপের রয়েছে। আর এই হচ্ছে বাথরুম, তোমরা দেখে নাও। এখানে বেসিন রয়েছে, আয়না রয়েছে, আর এখানে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, গিজার রয়েছে, আর বাকি আদারওয়াইজ পুরো কিন্তু খুব ভালো। বাথরুমটা পরিষ্কার রয়েছে এখানে। এবার তোমাদের দেখাচ্ছি এখান থেকে ব্যালকনির ভিউটা। এখান থেকে রয়েছে ব্যালকনির একটা প্যাসেজ। এই হচ্ছে এই হোটেল থেকে, এই হোমস্টে থেকে ব্যালকনির ভিউ। জাস্ট মাথা খারাপ করা একটা ভিউ রয়েছে এখান থেকে। যারা যারা চাইছো এরকম একটা ডেস্টিনেশন হোক, তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট জায়গা। এখান থেকে পুরো তোমরা
পাহাড়টা দেখতে পাবে। যেমন দেখো ওখানে বরফ টরফ রয়েছে, এখানে মেঘ রয়েছে, আর চারিদিকে এগুলো হচ্ছে আপেল বাগান। যা দেখতে পাচ্ছ সব কিন্তু এখানে আপেল বাগান। এই সিজনে যেহেতু আপেল হয় না, তাই আর আপেল তোমাদের দেখাতে পাচ্ছি না, কারণ এখন মোটামুটি ঠান্ডা, এরপরে আপেলের সিজন হবে। তাও আস্তে আস্তে দেখো গাছে ফুল ধরে গেছে। তো এবার তোমাদেরকে বলি এই হোমস্টেতে রুমের প্রাইস কত করে পড়েছে আমাদের। তো এখানে আমরা 4টে রুম নিয়েছি, যেহেতু আমরা 12 জন রয়েছে, আর এক একটা রুমে আমরা 3 জন করে রয়ে গেছি। তো এখানে এক একটা রুমের প্রাইস পড়েছে কিন্তু 1200 টাকা করে। হ্যাঁ, এটা আমি বলছি তোমাদের অফ সিজনের প্রাইস। তো এই সিজনের প্রাইস হচ্ছে একদম 1200 টাকা করে রুম রয়েছে। তাহলে বুঝতেই পারছো কতটা কম প্রাইসের মধ্যে আমরা রুমটা পেয়েছি। আর এটা যদি তোমরা সিজনে আসতে চাও তাহলে এটার প্রাইস পড়বে কিন্তু 2500 থেকে 3000 টাকা করে, এরকম হিল ভিউ রুমগুলো। তো আমি ডেসক্রিপশনে সমস্ত কিছু ফোন নাম্বার ডিটেলস দিয়ে রাখবো। তোমরা যারা বুকিং করে আসতে চাও, মানে যারা চাইছো এরকম একটা দারুণ অফবিট ডেস্টিনেশন থাকতে চাও, অবশ্যই কিন্তু তোমরা বুকিং করে আসতে পারো এই তাতমাবাসী লিভিং এ। সত্যি আমার তখনও বিশ্বাস হচ্ছিল না যে কাসল এতটা সুন্দর। এখানে আসার পর মনে হচ্ছিল যেন কোনো স্বপ্ন দেখছি, এবং নিজেকে এখানে আসার পর একদম হারিয়ে ফেলেছিলাম। মনে হচ্ছিল দুনিয়ার সমস্ত চিন্তাধারা থেকে মুক্তি। পাহাড়কে যে এত কাছ থেকে অনুভূতি করব তা আমি কখনো ভাবিনি। তার আগে আমি কটা জিনিস তোমাদেরকে বলে দিতে চাই, যে যারা চাইছো যে পাহাড়ে এসে একটা অফবিট প্লেসে থাকবে, একটু হালকা ট্রেক হবে, একটু অফবিট হবে, সেরকম একটা জায়গায় থাকবে, তাদের জন্য এইটা কিন্তু একদম বেস্ট প্লেস। আর যারা মনে করছো সিটি এরিয়াতে থাকতে চাও বা একটু রিস্ক কম নিতে চাও, তাদের জন্য কিন্তু এটা একদমই নয়। কারণ এই হোমস্টেটা আসতে যে ট্রেকিং করে যে রুটটা, সেটা একটু ডেঞ্জারাস আছে, একদম কাঁচা রাস্তা পাহাড়ের। বাট যারা এক্সপিরিয়েন্স নিতে চাও তাদের জন্য আমি বারবার বলছি এটা কিন্তু বেস্ট প্লেস হতে চলেছে। যেহেতু আমরা ইয়ং আছি সবাই, তাই চলে এসেছি। তো শুরুতেই তোমাদেরকে বলছিলাম যে এই রুটটা একটু অফ রোডিং আছে, তা সেটা আমি এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের হোমস্টে, আর এই হচ্ছে যাতায়াতের রাস্তা। পুরোটা কাঁচা রাস্তা পাহাড় দিয়ে করা, এবং সাইডে এরকম নর্মাল একটা ব্যারিকেড দেওয়া। তো যারা সুস্থ সবল আছো, মানে ট্রেক করতে পছন্দ করো, তারা অবশ্যই এসো। আদারওয়াইজ যারা একদম এরকম ডেঞ্জারাস বা এইভাবে ট্রেক চাও না, তো তারা শহরের দিকে নিতে পারো। তো এখন হোমস্টে থেকে আমরা চলে আসলাম একবারে মার্কেটের দিকে। এখন আমরা এই হোটেলেই সকালে ব্রেকফাস্টটা সারবো। আর এটা হচ্ছে কাসলের মেন মার্কেট, মানে কাসলের মেন মার্কেট না, এটা হচ্ছে জারি মার্কেট। আর সামনে যে ট্যাক্সি স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জারি ট্যাক্সি স্ট্যান্ড। আর এখানে মোটামুটি অনেকগুলো দোকান আছে, কালকে রাত্রে সব বন্ধ হয়ে গেছিলো। এখানে প্রচুর দোকান আছে, আশেপাশে দুদিকে প্রচুর দোকান আছে, তোমরা চাইলে কেনাকাটিও করতে পারো, খাওয়া দাওয়া তো করতেই পারো। প্রাইস মোটামুটি রিজনেবল রয়েছে এখানে। তো আজকের মতো আমরা বেরিয়ে পড়লাম কাসল থেকে। আর আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে মানালি। তবে তার আগে আমরা কিছু সাইট সিন করবো, যেমন ধরো কাসলের মণিকরণ গুরুদ্বারা করবো, কুলু দেখবো। তো এগুলো দেখতে দেখতে আমরা পৌঁছে যাবো হচ্ছে মানালিতে। সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। ঝাঁ চকচকে আকাশ, তার মধ্যে উকি মারছে বরফের পাহাড়গুলি। আজকে আমাদের গন্তব্য মানালি। তবে তার আগে কাসলে আমরা বেশ কিছু সাইট সিন করে নেব। সর্বপ্রথম আমরা যেখানে যেতে চলেছি এটি হলো হিমাচল প্রদেশে এমন একটি তীর্থস্থান যেখানে হিন্দু ধর্মের দেবতা এবং শিখ ধর্মের দেবতাকে একই জায়গায় পুজো করা হয়। আর এটি রয়েছে একদম পার্বতী নদীর তীরে। আর এই জায়গাটি হলো মণিকরণ গুরুদ্বারা। বিভিন্ন রকম পাহাড়কে ভেদ করে বয়ে চলছে এই পার্বতী নদী। এই নদীকে বাঁদিকে রেখে আমরা এগিয়ে চললাম।
চলে আসলাম আমরা এখন মণিকরণ গুরুদ্বারাতে, কাসলের মণিকরণ গুরুদ্বারা। তো এই হলো মণিকরণ, যেটা গুরুদ্বারা রয়েছে, দেখতে পাচ্ছি এই হচ্ছে গুরুদ্বারা, আর এটা কাসলেই পড়ে, আর প্রচুর ট্যুরিস্ট রয়েছে এখানে। মণিকরণ গুরুদ্বারা এটি হিন্দু এবং শিখ ধর্মের মানুষের কাছে খুবই পবিত্র স্থান। বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন এখানে দর্শন করতে। এখানে রয়েছে শিবজির একটি মন্দির, আর তার পাশেই রয়েছে একটি গুরুদ্বারা। এছাড়াও রয়েছে আশ্চর্য একটি জিনিস, যেটি দেখার জন্য বহু দূর দূর থেকে মানুষ এখানে আসেন। এখানে যেমন পার্বতী নদীর ঠান্ডা জল এক পাশ দিয়ে বয়ে চলছে, তেমনি আরেকদিকে রয়েছে উষ্ণ গরম জল, যেটি নাকি 24 ঘন্টা এবং 365 দিনই সেখানে গরম থাকে, এবং সেই জল থেকে এই মন্দিরের খাবার এবং প্রসাদ তৈরি করা হয়। হিন্দু মতে কথায় আছে নাকি মহাদেব একবার খুব রেগে গিয়েছিলেন, তারপর থেকে নাকি এখানকার কুণ্ড থেকে গরম জল বেরোতে থাকে। প্রচুর ভক্ত আসেন এখানে স্নানও করেন, এবং এখানে স্নান করলে নাকি বিভিন্ন রোগ ব্যাধি সেরে যায়। এটি হলো সেই মহাদেবের মন্দির। এই মন্দিরের ভেতর আসলে দেখতে পাবে একটি কুণ্ডের মধ্যে রয়েছে গরম জল, যেখানে প্রচুর ভক্ত হাতে পোটলা বেঁধে ঝুলিয়ে রেখেছেন, যার মধ্যে রয়েছে কিছু চাল এবং চানা, যেটি এই জলের মধ্যে চুবিয়ে রাখলেই হয়ে যায় সেদ্ধ, এবং সেটি হয়ে যায় প্রসাদ। কাসলকে পিছনে ফেলে আমরা এগিয়ে চললাম বরফের ভূস্বর্গ মানালিতে। মানালি নিয়ে সমস্ত তথ্য থাকবে পরবর্তী পর্বে, তবে আজকের পর্ব এতটাই। কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই কিন্তু জানাতে ভুলো না, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইবটা করে দিও। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর মুখের হাসি বজায় রেখো।